আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 18 বছর পর 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। আশঙ্কাজনক অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। গুলির ঘটনায় রাজনীতিকদের ক্ষোভ। ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বললেন প্রধান উপদেষ্টা। কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1 এর সেমিফাইনাল 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য, অসহায় নারীদের পুনর্বাসনে আরও বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দীর্ঘ 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাখো কোটি কর্মী সমর্থকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। নানা জল্পনার পর এলো সেই চূড়ান্ত ও দাপ্তরিক ঘোষণা। জানা গেল তারেক রহমান দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ। রাত 9:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব। ঘোষণা দেন আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার মাটিতে পা রাখবেন তারেক রহমান। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25 ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্রের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছে তারেক রহমান দেশে ফেরার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাবে। গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। এরপর 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হন তারেক রহমান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার সাজার রায় বাতিল এবং 32টি মামলার নিষ্পত্তি হয়। এরপর থেকে তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। প্রায় বছর খানেক ধরেই একাধিকবার গণমাধ্যমে খবর হয়েছিল তার দেশে ফেরার বিষয়ে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। অবশেষে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিন তারিখ জানানো হলো শুক্রবার রাতে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণতান্ত্রিক উত্তরণে অনেক আশঙ্কা কেটে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্ণাঢ্য আয়োজনে তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পরিবারের ইচ্ছায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানতে সেখানে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, হাদির শারীরিক অবস্থার সবশেষ আপডেট আমাদের জানাবেন।
আলাবি, আপনি যেমনটি বললেন যে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল রাতেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এখানে তিনি কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তাকে ঘটনার যদি আমি শুরু থেকে বলি যে তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন দুপুরে 3টা নাগাদ সেখানে নেওয়া হয়, তারপরে কিন্তু তার লাইফ সাপোর্টে রেখে এবং তাকে কিন্তু তার অপারেশন করা হয়। যে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন। পরবর্তীতে তার অস্ত্রোপচারের অপারেশন শেষ হবার পরে রাত 9টার দিকে তিনি জানিয়েছেন যে তার কিন্তু অর্থাৎ তিনি তার গুলিবিদ্ধ হয়েছেন তার মাথার বাম কানের ওপর দিয়ে কিন্তু গুলি ছেদ করে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ তিনি কিন্তু তার ব্রেনে অর্থাৎ ব্রেন কাণ্ড বা যেটিকে মেডিকেল টার্মে বলে ব্রেন স্টেমে তার কিন্তু একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত শিকার তিনি হয়েছেন এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলে যে ম্যাসিভ ব্রেন ইনজুরি শিকার কিন্তু তিনি হয়েছেন। তো গতকাল এই বিশেশ সহকারী যে এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট করেন, তার ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদ মাধ্যমে তুলে ধরেন যে তিনি কিন্তু 72 ঘন্টা তার কিন্তু এই বিশেষ সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন এবং থাকবেন। এখনই কিন্তু তেমন করে বলা যাচ্ছে না যে এই। ধন্যবাদ ইমতিয়াজ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর সেখানে তার চিকিৎসা চলছে। তবে সেখানকার চিকিৎসকরা এই বিষয়ে কোনো কথা বলেননি। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান জানান, মগজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসমান হাদী খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। হাদীকে গুলি করার প্রতিবাদে আজ দুপুর 12টায় শাহবাগে প্রতিরোধ সমাবেশ ডেকেছে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই এ ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না এবং কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। প্রধান উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে হাদীর ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এবার রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026। বিচ্ছিন্ন সংঘাতের ঘটনা ঘটলেও দেশের স্বার্থে নির্বাচন হতেই হবে বলে মনে করেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও নবগঠিত জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। চ্যানেল আইকে তিনি বলেছেন, রাষ্ট্র চাইলে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। নির্বাচনে জাতীয় পার্টির ভালো ভাবমূর্তিকে কাজে লাগাতে চান বলেও মন্তব্য করেন আনোয়ার হোসেন মঞ্জু। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ও এবি পার্টি সহ 3 দলের জোটের আত্মপ্রকাশের পরদিনই 8 ডিসেম্বর আরেকটি জোটের প্রকাশ হয়। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির নেতৃত্বে সামনে আসে এনডিএফ। মোট 18টি দল আছে এই জোটে। নির্বাচনে জনগণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে এই জোট, বলছিলেন জোটের প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টির একটা ভালো ইমেজ আছে, কিন্তু একটা গুডউইল আছে জাতীয় পার্টির। এর অর্থ এই না যে আমরা বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো একটা, কিন্তু তারাও জোট ছাড়া সরকার গঠন করে না। অনেক সিটে হারে 300 ভোটে, 500 ভোটে, 100 ভোটে এই ছোট দলগুলো সেখানে তাদের কন্ট্রিবিউট করে। নানা শঙ্কা থাকলেও নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সংঘাত তো নিজের দলের ভিতরেও হচ্ছে, আবার 2 দলের ভিতরেও হচ্ছে, প্রার্থীদের, কিন্তু নির্বাচন হতেই হবে।
কারণ এখন যে অবস্থা আছে সরকারটা, এবার এটা আইনের দৃষ্টিতে তো খুব স্পষ্ট ব্যাপারটা নয়। IMF আসলো, সে থার্ড এটা ছাড়লো না, ইনস্টলমেন্টটা বললো যে নির্বাচনের পরে ছাড়ো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে তৎপরতা বাড়াতে হবে বলেও মনে করেন তিনি। নাজবেক, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে চলমান পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়ায় সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্যে থেকে উত্তীর্ণ 15 প্রতিযোগীর যন্ত্র ও গানের সুরেলা উপস্থাপনায় আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণে। এমন উদ্যোগে হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। নদীর মাঝি বলে বিনোদনের ধারণা পেরিয়ে গান আমাদের নিয়ে যায় জীবন, জীবিকা, সৌন্দর্য ও রূপসী বাংলার বর্ণিল ক্যানভাসে। যে গান মস্তিষ্কের নিউরনে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। গানের এই সঞ্জীবনীর শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো বন্যার ছায়া। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা আধুনিক গানের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। এত উৎসাহী ছেলে মেয়েরা আসছে, এত সুন্দর করে শিখে আসছে অনেক ভালো ভালো গান। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে, আমাকে খুব আনন্দ দেয় যে এখন প্র্যাকটিসটা বাড়ছে আরও। তো সেটা খুব ভালো লক্ষণ, সেটার খুব প্রয়োজন। চিরতারুণ্য মানুষের মধ্যে যেটা থাকে, যার বয়সটা একেবারে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটাই হলো সবুজ। সেই সুরের সন্ধানে আমরা যাচ্ছি। সারা দেশ থেকে যারা এসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধরিত্রীতে মানুষের আগমনের আগেই যে সুরের সৃষ্টি, সে সুরের পথ ধরেই বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তা দিতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব অথবা পিওজে মিউজিক ক্লাব। আর এর সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের জীবনে এবং আমাদের এই যে জীবনযাত্রায় যে আমরা আমাদের যে গান যে বলি, যে গান একসময় আমাদের মাটির সাথে ছিল এবং আমাদের জীবনের সাথে ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই গানগুলো যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং বাংলাদেশের প্রকৃতি পরিবেশের জন্য খুব বেশি প্রয়োজন সেই হারিয়ে যাওয়া গানগুলো। প্রকৃতি, পরিবেশ, গান সব একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেটাই আমরা চেষ্টা করব এটাকে তুলে আনতে। মানুষ যেন এই আশেপাশে যা আছে সেগুলো যেন অনেক বেশি করে যত্ন নেয় আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর এই পর্বে 15 জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে।
এক্ষেত্রে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। কাজের প্রতি নিষ্ঠা আর সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে কৃষি ও কৃষি উপকরণের মূল্য সংযোজনের মাধ্যমে অনেক নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তার তেমনই এক নারী। শূন্য থেকে শুরু করে ডেইরি খাতে মূল্য সংযোজনের এক বিশাল কার্যক্রম তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পারভিন আক্তার চলছেন নিজের গাড়িতে করে। আজ তার বাড়ি আছে লোকবল সহ বিশাল বাণিজ্য। অথচ বছর ৮ আগে তার কিছুই ছিল না। ভাগ্য তাকে সংসার জীবনে পরাজিত করে। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝেছি, যে আমার খাবারের যে কি কষ্ট। টোটালি আমি 3 দিন না খেয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। 13 সাল থেকে উনি আমার সাথে মানে খুবই খারাপ ব্যবহার করতেন। আমাকে যখন খাবার দিত না, পরার কাপড় দিত না, মারধর করতো, অত্যাচার করতো, সে জুয়া খেলতো। বারবার ব্যর্থ হয়েও থেমে যাননি। গরুর দুধ বিক্রির মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তনের সূচনা করেন। ধীরে ধীরে তৈরি করেন নিজের ভিত। আমার কাছে একটা চেন ছিল আমার বাচ্চার আর কি, ওটা বিক্রি করে আমার 6,000 টাকা হয়। আমি ওই 6,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করি। আজ পার্টনারশিপে তিনি গড়ে তুলেছেন 11টি চিলিং প্ল্যান্ট, যেখানে স্থানীয় খামারিরা দুধ সরবরাহ করেন। সে নতুন যাত্রা শুরু করছে। আমরা আশা করি এর সামনের দিকে এগিয়ে গেলে আমাদের দুধ আরো অনেক চলবে, এটাই আমরা অনেকটা আশাবাদী। ঝড় বৃষ্টি যাই হোক এই জায়গায় এসে পৌঁছায় দেই, কিংবা এরাও পৌঁছাতে দিয়ে দেই। আমরা এই দুধটা স্যার বাজারে সচরাচর ন্যায্য মূল্যে বেচতে পারতাম না, এখন যে রেটটা পাচ্ছি এই রেটটা আমরা পেতাম না। দুধের মূল্য সংযোজন থেকে শুরু করে নিজস্ব ব্র্যান্ড সবকিছুতেই রেখেছেন দৃঢ়তার ছাপ। আমার একটা লিমিটেড কোম্পানি করেছি, এখানে দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, ঘি সব কিছুই আছে। আমার একটা আউটলেট পর্যন্ত আছে। শুধু ফরিদপুরেই চলছে না, ঢাকা সিটিতেও আমি দিচ্ছি। আমি আরও বড় পরিসরে করতে চাই, আরও বড় হতে চাই। পারভিনের জীবনের গল্পটা একার, কিন্তু এই সমস্যাটি এই বাংলার হাজারো নারী। পারভিন সামাজিক নানান ঘাত প্রতিঘাত সয়ে আজকে এখানে এসছেন এবং এই ঘাত প্রতিঘাতকে তিনি শক্তি মনে করেছেন। সেটা উৎসে আজকে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। অবশ্যই পারভিনই হতে পারে বাংলাদেশের অন্যান্য নারীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। ফরিদপুর সদরের ভিলেজ মিল থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। গাজায় ঝড় বাইরনের আঘাতে বেশ কিছু ঘরবাড়ি, দেয়াল এবং তাঁবু ধসে গত 24 ঘন্টায় 3 শিশুসহ কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে হাইপোথার্মিয়ায় বেশিরভাগ মানুষ মারা গেছে। অন্যদিকে ইসরায়েলি যুদ্ধবিমান লেবানন জুড়ে কমপক্ষে 1 ডজন হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্রগুলো লক্ষ্য করে তারা এই হামলা চালাচ্ছে। গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপাকন বলেছেন, উত্তর গাজায় কয়েক হাজার ফিলিস্তিনি স্বাস্থ্যসেবার চরম সংকটে রয়েছে এবং গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সহায়তা চেয়েছেন তিনি। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমের শেষ দিকে বৃষ্টিসহ পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও আমনের ভালো ফলনের আশা করছে কৃষক। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমন ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় তারা। এবার প্রকৃতি সংবাদ। খাগড়াছড়িতে পার্বত্য নদী সম্মেলন হয়েছে। এতে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, পার্বত্য এলাকায় পানি শোষণকারী গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করে নতুন বন নীতি প্রণয়ন হয়েছে। সম্মেলনে পার্বত্য অঞ্চলের নদী সংরক্ষণে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বক্তারা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
18 বছর পর 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। আশঙ্কাজনক অবস্থায় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। গুলির ঘটনায় রাজনীতিকদের ক্ষোভ। ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বললেন প্রধান উপদেষ্টা। কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1 এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য, অসহায় নারীদের পুনর্বাসনে আরও বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।